বললাম উনি তো অনেক কিছুই জানেন না। যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইন্সপেক্টর লেভেলের পুলিশ তিনি যখন অ্যারেস্ট হচ্ছেন, একটা থানার ওসি তার হাতে কতগুলো পাওয়ার, তার মানেটা কি হচ্ছে? আজকে সেই থানায় আমরা যদি এই জিনিসটা ধরে নিই যে থানার অফিসার ইনচার্জ আজকে অ্যারেস্ট হলেন, তাহলে সেই থানার যে কটা কেস এতদিন ধরে হয়েছে সেই কেসগুলো কি হলো? সেই কেসগুলোর এভিডেন্স ট্যাম্পারিং, সেই কেসগুলোর যে প্রমাণ, সাক্ষ্য গ্রহণ, সেই জিনিসগুলো তো গোটাটা একটা প্রশ্নচিহ্নের মুখে চলে এলো। এইটা নিয়ে তো কেউ কথা বলছেন না। এত বছর ধরে, শুধু তাই নয়, এর আগে তিনি যে থানার ওসি ছিলেন সেই কেসগুলোকে কীভাবে তিনি ডিল করেছেন? পুলিশ মন্ত্রী কিছু জানেন না, সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং সর্বতভাবেই পুলিশ কমিশনার যেখানে পদত্যাগ করেছেন, পুলিশ মন্ত্রীরও পদত্যাগ করা উচিত। যদি লজ্জাশরম থাকতো সেখানে আমার মনে হয় যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। আমাদের রাজ্যের এটাই সবথেকে বড় প্রহসন যে আমরা দেখতে পাচ্ছি মেডিকেল যে কয়েকটা সবথেকে বড় বড় স্তম্ভ, স্বাস্থ্য, শিক্ষা, এই জায়গাগুলো শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী জেলে ছিলেন। স্বাস্থ্য দপ্তরে আজকেই একটা ঘটনাকে কেন্দ্র করে শুধু স্বাস্থ্য দপ্তরের নয়, গোটা পশ্চিমবঙ্গের গোটা সিস্টেমের যে একটা ভগ্ন দশা সেটা আমাদের সামনে চলে এলো। এই যদি হয় রাজ্যের অবস্থা, তার মানে গোটা ভেতরের সিস্টেমটাই তো ফোপড়া হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, এবং যদি অবভিয়াসলি সেখানে তাদের একটা প্রেস্টিজ একটা ইস্যু থাকে তবেই করা উচিত। আদারওয়াইজ তো আমার মনে হয় না এখানে এদেরকে এই জিনিসগুলোই, এত বড় বড় ঘটনাগুলো এদেরকে কোনোরকমভাবে মানে এদেরকে নাড়া দিচ্ছে। জানেন না, তো সব জায়গাতেই তিনি বলেন না। আসলে যখন আমরা তো আইনজীবী, আমরা যখন কোর্টে যাই আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন কোর্ট এসে ধরেন, কোর্ট যখন জিজ্ঞাসা করে যে আপনি এটা কেন করেছেন, এটা বলুন, তখন আমরা বলি আমরা তো জানি না, এই ওর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করি। সেই জন্যই তো বিভিন্ন দপ্তর আছে, স্বাস্থ্য দপ্তর আছে, মুখ্য সচিব আছেন, এই ওর ঘাড়ে দোষ চাপানোর জন্য আছেন। মন্ত্রী বলছেন না আমার দোষ না, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই। আলটিমেটলি তো সেই দফা এক দাবি এক, সেই জায়গাটা তো আমরা ডেফিনেটলি ফেরত যাবো নিশ্চয়ই, যে কার পদত্যাগ। কারণ সবার উপরে কে বসে আছে, যার কিনা অঙ্গুলি হেলন ছাড়া আমরা দেখেছি একটা পর্যন্ত যে কোনো একটা দপ্তরই হোক, সেই দপ্তরের একটা কোনো ডিসিশন হতে পারে না। তাহলে কার মদতে এত বড় একটা ডিসিশন হয়ে গেল যেখানে একজন ইন্সপেক্টর লেভেলের পুলিশ অ্যারেস্ট হয়ে যাচ্ছে? সিবিআই এতদিন পরে যে এভিডেন্স হাতে পেল, এবং সিবিআই ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টও যা দেখিয়েছে তাদের, যে সুপ্রিম কোর্ট যে সিবিআইয়ের ইনভেস্টিগেশন রিপোর্ট হাতে পেয়ে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তারা বলছে যে না, কী করে এরকমের রিপোর্ট হতে পারে, আমরা বিশ্বাস করতে পারছি না সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায়। আজকে প্রশাসনের দায়িত্ব হচ্ছে তারা তদন্ত করবে, তারা প্রমাণ সংরক্ষণ করবে, তারা সাক্ষ্য সংরক্ষণ করবে। তারা সেই প্রমাণ সাক্ষ্য সংরক্ষণ না করে রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন আর কি বলা যেতে পারে? যাদের দায়িত্ব মানুষকে বাঁচানোর, তারাই যদি আজকে মানুষকে মারেন, যা হয় সেটাই হচ্ছে। তাদের সেখানে কাজ ছিল প্রমাণগুলোকে সংরক্ষণ করা, তারা সেখানে গেছেন প্রমাণগুলোকে লোপাট করার জন্য। কারা দেশে গেছেন? যখন যিনি নেতা, তিনি যখন প্রথমে বলেছিলেন, একদম প্রথমে আপনি মনে করুন সেই জন্মদিনের দিন তিনি দাঁড়িয়ে বলেছিলেন ফোঁস করবেন। এইগুলো তো হলো সেই সাপেদের ফোঁস। এরা প্রত্যেকেই হচ্ছেন কেউটে সাপ। এই কেউটে সাপের ফোঁসগুলো আমরা এইভাবে এখন দেখতে পাচ্ছি। এবং তারপরে কি উনি দেখলেন, যখন প্রচণ্ড প্রেশার এলো, সেই প্রেশারের মুখে এসে তখন তিনি তার সেই ফোঁস করা থেকে ব্যতীত হলেন, তখন তিনি সুর নরম করলেন। কিন্তু তার যে বাকি ফোঁস করতে বলে দিয়েছেন, তারা তো সেই কেউটেরা তো নিজের মতো করে তারা সবসময় লুকোতে পারে না। আজকেও আমি দেখলাম অনেক সিনিয়র আইনজীবীরা তারাও অনেক কথা বলছেন। তারা নিজেরা যখন যে কোনো একটা স্বাস্থ্যের এতে পড়বেন, তারা হয়তো জানেন যে তাদের অনেক বড় বড় মাথা ধরা আছে, অনেক বড় বড় জায়গায় তারা যেতে পারেন চিকিৎসা করা, কিন্তু সাধারণ মানুষের কী হবে? এখানে যেটা করা হচ্ছে, উৎসবকে ব্যবহার করা হচ্ছে একটা অস্ত্র হিসেবে প্রতিবাদকে দমন করার জন্য। এইটা কিন্তু ডেফিনেটলি কখনো একটা উৎসবের, কখনো একটা মেন যে মোটিভ, এইটা কখনো হতে পারে না। প্রতিবাদের কণ্ঠস্বরকে চেপে ধরার জন্যই বিভিন্ন জায়গায়, এক তো শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা, গুন্ডারা, তারা এসে আন্দোলনটাকে বন্ধ করার চেষ্টা করছে। প্রতিবাদের ভেতর থেকে তারা অন্যরকমভাবে একে অপরের মধ্যে নিজেদেরকে লড়িয়ে দিয়ে তারা সেখানে প্রতিবাদটাকে দমন করতে আছে, যাতে প্রতিবাদী যারা তাদের পক্ষে যাতে একটা অন্যরকমের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষ দেয়। সেই কারণে এই জিনিসটা আমরা আগেও দেখেছি। ইনফ্যাক্ট আমরা তখনও দেখলাম যে জিনিসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সেটা হচ্ছে যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেল জুনিয়র ডাক্তাররা অবস্থানরত, তাদেরকে তিনি বললেন যে যদি সবাই নাও আসো, যারা যারা চাইছো, তার মানেটা কি? এই যে 40 জন 35 জনের যে কোর টিম, এদের টিম কিন্তু তারা কিন্তু সেখানে তারা বিভক্ত হননি, অথচ শাসক দল চেষ্টা করেছিল তাদেরকে বিভক্ত করে দেওয়ার। যে ডিভাইড অ্যান্ড রুল আমরা আগেও দেখেছি ইংরেজরা করেছিল, এই ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে এদের পলিসি। এদের মাঝখানে ঢুকিয়ে ডিভাইড করে দাও, প্রতিবাদকে ডিভাইড করে দাও। যে কোর টিম আছে, যে জিবি মেম্বার আছে, কি বললেন? যারা যারা ইচ্ছে করছো এসে চা খেয়ে যাও। তার মানেটা কি? এই যে 40 জন, তোমাদের সবার মত এক নয়, যারা যারা তোমরা মনে করছো এই মত থেকে আলাদা হবে, বিভক্ত হবে, তারা চলে এসো।